নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। হিস্ট্রি বিএসআইসি 134 ইউনিট 7 টপিক বা আজকের আলোচনার ক্ষেত্র কলোনিয়াল ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই ইউনিটের আলোচনায় আজকে আমার আলোচনার ফোকাস থাকবে অবশিল্পায়ন ও দেশীয় শিল্পের ওপর প্রভাব। Deindustrialization, especially impact on indigenous industry. অর্থাৎ অবশিল্পায়নের মধ্যে দিয়ে দেশীয় শিল্পের ক্ষেত্রে কি জাতীয় প্রভাব পড়েছিল সেই বিষয়টি আজকে আমরা দেখার চেষ্টা করব। এই সমগ্র আলোচনার জায়গাটিকে আমরা কয়েকটি পর্বে বিভাজনের মধ্য দিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখার চেষ্টা করব দেশীয় শিল্প বলতে বা দেশীয় শিল্পের সম্পর্কে আমাদের ধারণাটা কি। তারপরে আমরা আলোচনা করব অবশিল্পায়ন বলতেই বা আমরা কি বুঝি। তারপরে আমরা দেখার চেষ্টা করব অবশিল্পায়ন ও দেশীয় শিল্পের সম্পর্ক এবং তার ভিত্তিতে অবশিল্পায়নের প্রভাব দেশীয় শিল্পের উপরে কি রূপ ধারণ করেছিল, অর্থাৎ প্রভাব কেমন ভাবে প্রতিফলিত হয়েছিল, সেই জায়গাটা আজকে আমরা আলোচনা একেবারে শেষের দিকে দেখার চেষ্টা করব। আলোচনার শুরুতে আমি বলতে চাই দেশীয় শিল্প বলতে ঠিক কি বোঝায়। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে আজকে বিশ্বায়নের যুগে শিল্প পণ্য সামগ্রী সত্যি কি দেশীয় কনসেপ্ট বা ধারণার মধ্যে দিয়ে ভাবা যায়? হয়তো বিশ্বায়নের যুগে সেটা একটু কষ্ট কল্পনা, কিন্তু আমরা যে পর্বে ইতিহাস আলোচনা করছি, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 to 1950,
অর্থাৎ সময়কালটাকে আরো নির্দিষ্ট করে ভাবলেন। বৃদ্ধ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর বছর থেকে ভারতে সংবিধান কার্যকরী হওয়ার সাল পর্যন্ত বা বছর পর্যন্ত ইতিহাস। অর্থাৎ আজকের বিশ্বায়নের যুগে প্রেক্ষিতে দেশীয় শিল্পের ধারণা কতটা প্রাসঙ্গিক তা নিয়ে প্রশ্ন থাকলে অন্তত আমরা যে পর্বের ইতিহাস আলোচনা করছি বা যে সময়কার ইতিহাস আলোচনায় বসেছি সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশীয় শিল্পের ধারণা যথেষ্ট প্রাসঙ্গিক। অন্য আরেকটি দিক থেকেও এটা আরো বেশি প্রাসঙ্গিক, তা হলো আজকের ভারতবর্ষ বিশ্বায়ন পর্বে আধুনিক শিল্প উন্নত একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ক্রমাগত বিশ্ব অর্থনীতিতে জায়গা করে নিয়েছে। কিন্তু আমরা যে সময়ের ইতিহাস আলোচনা করছি সেই সময় ভারতবর্ষ সম্পূর্ণভাবে ঔপনিবেশিক অর্থনীতির স্যাটেলাইট বা উপগ্রহ অর্থনীতি হিসেবে কাজ করেছে। কিন্তু তার আগে অর্থাৎ ঔপনিবেশিক শাসকদের আগমনের পূর্বে ভারতবর্ষ যথেষ্টভাবে একটা শিল্প উন্নত বা পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার উদ্যোগে সামিল হয়েছে। কাজে ব্রিটিশদের আসার আগে ভারতবর্ষ তার নিজস্ব একটা অর্থনীতি তৈরি করেছে। অন্তত সেই অর্থনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশীয় শিল্পের ধারণাটি যথেষ্ট প্রাসঙ্গিক। দেশীয় শিল্প অর্থে আমরা যেমন কুটির বা হস্তশিল্পকে বুঝি, তেমনি একটা স্বাধীন রাষ্ট্রের বা দেশে বৃহত্তর ভারী শিল্পকেও বুঝে থাকি। এখন এই দেশীয় শিল্প তার উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীকে সামিল করেছিল।
অন্তত প্রাক ঔপনিবেশিক পর্বে আমরা যদি 1800 সালের আগে আরো পরিষ্কার করে আমরা যদি প্রাক পলাশী পর্বের ইতিহাসের দিকে তাকাই, তাহলে মুঘল যুগের শুরু থেকে ক্রমাগত ভারতের শিল্পায়নের ধারা এগিয়ে চলেছিল। অনেকে প্রাক ঔপনিবেশিক ভারতের পুঁজিবাদ গঠনের প্রক্রিয়া তৈরি হয়েছিল কি হয়নি এই বিতর্কের আলোচনার মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করবেন যে আজকের গ্লোবালাইজড ইকোনমি বিশ্বায়ন পর্বের অর্থনীতি ধারণার মতো হয়তো পুঁজিবাদী গঠন প্রাক ঔপনিবেশিক ভারতবর্ষে ছিল, কিন্তু ইরফান হাবিব সহ অনেক অর্থনীতিবিদ এবং ঐতিহাসিকরা দেখানোর চেষ্টা করেছেন প্রাক ঔপনিবেশিক ভারতে পুঁজিবাদ গঠন প্রক্রিয়া যথেষ্টই অগ্রগতির সঙ্গে চলেছে। অতএব ব্রিটিশদের আসার আগে ভারতবর্ষে যথেষ্ট শিল্প ছিল। এমনকি ব্রিটিশরা বা অন্যান্য ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসায়িক স্বার্থকে চরিতার্থ করতেই এসেছিল। তার কারণ ভারতীয় উৎপাদিত পণ্য সামগ্রী ইউরোপের বাজারে যথেষ্ট কদর ছিল। সেই দিক দিয়ে ভাবি আমাদের দেশে শিল্প যথেষ্টই অগ্রগতি সম্পন্ন ছিল। পাটনা, ঢাকা, বিভিন্ন কেন্দ্রগুলিতে উৎকৃষ্ট বস্ত্র শিল্পের যেমন প্রসার ঘটেছিল, তেমনি বাংলা সহ ভারতের বিভিন্ন অঞ্চলে চিনি শিল্প, রেশম শিল্প, কাঁসা পিতল শিল্প, বিভিন্ন শিল্প সামগ্রী তৈরি হয়েছে। দেশীয় শিল্পের এই ধারণা মূলত ভারতবর্ষে যথেষ্ট অগ্রগতির সঙ্গে এগিয়ে চলছে।
এটা সত্যি যে মুঘল আমলে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ ছিল এবং সরল পণ্য উৎপাদন বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করাও গেছে। কৃষকরা যা উৎপাদন করত তা তারা তাদের দৈনন্দিন জীবন প্রতিপালনে প্রয়োজন মিটিয়ে রাষ্ট্রকে খাজনা হিসেবে বা জমিদারকে খাজনা বা কর হিসেবে প্রদান করত, আর রাষ্ট্র তাকে কাজে লাগাত। এবং রাষ্ট্রকে রাজস্ব প্রদান করার পর কৃষকের কাছে সে অর্থে উদ্বৃত্ত বলে কিছু থাকত। কাজেই ভূমি ক্ষেত্র বা জমি উন্নতি ঘটানো সম্ভব হতো না এবং রাষ্ট্রীয় উদ্যোগে এই সেচ ব্যবস্থার উন্নয়ন মুঘল যুগে হয়েছিল। এবং রাষ্ট্র সমস্ত ধরনের ব্যয় নির্বাহ করার পর যা উদ্বৃত্ত থাকতো তা সমাজ কল্যাণের কাজে ব্যবহার করত। এই ধরনের ব্যবস্থাকে কার্ল মার্কস বলছেন এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, অর্থাৎ এশিয়াটিক উৎপাদন ব্যবস্থা। সমগ্র প্রাচ্য দেশে এই ধরনের উৎপাদন পদ্ধতি কার্যত প্রচলিত ছিল, যা মার্কসের দৃষ্টিভঙ্গিতে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন হিসেবে গণ্য হয়েছে। কিন্তু কৃষির পাশাপাশি একটা শিল্পের বাতাবরণ যথেষ্টভাবে গ্রাম এবং শহরের অর্থনীতির সঙ্গে সংযুক্ত ছিল। অন্তত মুঘল যুগের শেষ পর্বেও সেই প্রবণতা যথেষ্টই স্পষ্ট ছিল, যে কারণে মুঘল যুগের শেষের দিকে এসে গ্রামগুলি স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি ক্ষেত্র হিসেবে গণ্য হতো। কিন্তু যে পুঁজিবাদী তৎপরতা মুঘল যুগের শেষ পর্বের দিকে এসেও যথেষ্ট স্পষ্ট ছিল বা দেখা গিয়েছিল, ঔপনিবেশিক শাসন তাকে সম্পূর্ণভাবে আঘাত করেছিল। সাম্রাজ্যবাদ ভারতকে তার নিজস্ব উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি।
আসলে যে কৃষি এবং হস্তশিল্পে বা দেশীয় শিল্পে মেলবন্ধন এশিয়াটিক সমাজের অগ্রগতির দিকে নিয়ে যেতে পারত, তা কিন্তু ব্রিটিশ শাসন এবং শোষণের ফলে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। ব্রিটিশ শাসনের প্রাক্কালে ভারতে হস্ত ও কুটির শিল্পের যে উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন সম্পদ ভিত্তিতে গড়ে উঠেছিল তা ছিল মূলত চীনের বা চীন দেশের মতোই। চীন দেশের মতোই ভারতে হস্তশিল্পগুলোকে আমরা 3টি পর্বে ভাগ করে আলোচনা করতে পারি। এক হচ্ছে গ্রামের মানুষের প্রয়োজনে স্বার্থে গড়ে ওঠা কুটির ও গ্রামীণ হস্তশিল্প, যাকে আমরা বলতে পারি এক কথায় গার্হস্থ্য শিল্প, যা গড়ে উঠেছিল পরিবারের চৌআদির মধ্যে এবং পরিবারের শ্রমের উপর নির্ভর করে। এমনকি এই শিল্প ক্ষেত্রে সারা বছর কাজ করা হতো না। কৃষিতে যখন কাজ থাকতো না, তখন পরিবারের মানুষরা তাদের জীবিকার স্বার্থে এই শিল্প সামগ্রী উৎপাদন করত। বলা যায় কৃষিতে যখন মরশুম ছুটির চলত, অর্থাৎ কৃষি কাজের চাপ যখন কম ছিল, তখনই পরিবারের মানুষরা এই জাতীয় শিল্প সামগ্রী উৎপাদন এর কাজে হাত দিত এবং এই শিল্প সামগ্রী পারিবারিক মালিকানার ভিত্তিতেই কিন্তু চলত এবং এই যন্ত্রপাতি পরিবারই কিন্তু যোগান দিত। হ্যাঁ, যান্ত্রিক পদ্ধতি হয়তো খুব উন্নত মানের ছিল না এবং তা তৈরির কাজে আঞ্চলিক কামারশালার বা সুতোর মিস্ত্রির অবদান ছিল। আবার গ্রামে কাপড় তৈরির সময় যেসব তাঁত শিল্প ছিল, তেমনি কুমোর, ছুতোর প্রভৃতি কারিগররাও গৃহস্থলীর প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করত। আবার ঘরে ঘরে তেল উৎপাদনের ঘানি ছিল, যেখানেও কিন্তু অনেকে কর্মচারী হিসেবে কাজ করত। তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে কারিগর ও শ্রমিকরা
নিম্ন বর্ণভুক্তই মূলত ছিল। আবার শহরের কারিগরি শিল্প প্রধানত দুই ধরনের ছিল, একটা স্বাধীন ও নির্ভরশীল শিল্প। স্বাধীন ও নির্ভরশীল শিল্প বলতে স্বাধীন হস্তশিল্পের যারা মালিক তারাই উৎপাদন করতেন এবং তারা নিজেরাই বিক্রি করতেন। তারা কোন রকম ব্যবসায়িক শর্তের দ্বারা চালিত হতেন না, বা দ্রব্য বিক্রির সঙ্গে ঋণের কোন প্রকার শর্ত সংযুক্ত ছিল না। আরেক ধরনের হস্ত শিল্পের পরিচয়ও আমরা দেশীয় শিল্পের ধারণার মধ্যে পাই। তাহলে মহাজন বা ব্যবসায়ী বা কারবারিদের দ্বারা প্রভাবিত অগ্রিম অর্থ, যাকে আমরা বলছি দাদন বা দাদনী প্রথার মধ্যে দিয়ে কিছু কিছু কারিগর বা শিল্পীরা তারা বিশেষ ধরনের পণ্য উৎপাদন করত। এই বিশেষ ধরনের পণ্য তারা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময় পর্বের মধ্যে উৎপাদন করে মহাজনের কাছে নির্দিষ্ট দামে বিক্রি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। তবে এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে, শিল্প পণ্য সামগ্রীর গুণগত মানের সে অর্থে কিন্তু অবক্ষয় লক্ষ্য করা যায়নি। তবে এই অগ্রিম প্রথা বা দাদনী প্রথায় কখনো কখনো কাঁচামাল সম্পদের প্রদান করা হতো, আবার কখনো কখনো অর্থের মাধ্যমেও কারিগরকে প্রভাবিত করা হতো। এই উৎপাদন ব্যবস্থা কিন্তু অনেকাংশেই সূক্ষ্ম মহাজন বা কারবারিদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। আর তৃতীয় ধরনের কারিগরি হস্তশিল্প বলতে আমরা যে দেশীয় হস্তশিল্পকে বুঝি তা হচ্ছে শহুরে সম্ভ্রান্ত মানুষদের প্রয়োজনকে সামনে রেখে খ্যাতিমান শিল্পী বা কারিগরদের উৎপাদিত পণ্য সামগ্রী, যার গুণগত মান নিঃসন্দেহে উৎকৃষ্ট। এখন এই তিন ধরনের হস্তশিল্প বা গার্হস্থ্যশিল্প বা কুটির শিল্প বা দেশীয় শিল্পের যে আমরা ধারণা প্রাক ঔপনিবেশিক ভারতবর্ষে দেখতে পাই, তা কিন্তু ক্রমেই পরিবর্তিত হতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির
ব্যবসায়িক বাড়বাড়ন্ত যত বাড়তে থাকে, এবং তাদের রাজক্ষমতা দখলের পরে এটা দ্রুততার সঙ্গে পাল্টাতে শুরু করে। এবং কিভাবে পাল্টাতে শুরু করে? তা হলো অবশিল্পায়নের মাধ্যমে। তাহলে অবশিল্পায়ন বলতে কি বোঝেন? এই আলোচনায় ঐতিহাসিক সব্যসাচী ভট্টাচার্য অবশিল্পায়ন বলতে বুঝিয়েছেন শিল্পায়নের বিপরীত অবস্থা যখন কোন সমাজ বা অর্থনীতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেই অবস্থাকে আমরা অবশিল্পায়ন বলতে পারি। অর্থাৎ শিল্পায়নের লক্ষ্য হলো জাতীয় আয়ের ক্ষেত্রে, অর্থাৎ রাজকোষে রাজস্ব জমার ক্ষেত্রে শিল্পজ অংশ বাড়ে এবং অন্যান্য অংশ অর্থাৎ কৃষি বা অন্যান্য পেশাভিত্তিক অংশ থেকে রাজস্ব কমে, তখন আমরা সেই পর্বকে শিল্পায়ন পর্ব বলে গণ্য করি। এর সঙ্গে আরো কিছু বিষয় সংযুক্ত থাকে, তা হচ্ছে জনগণের কর্মসংস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এইসব বিষয়গুলোকেও সংযুক্ত করে শিল্পায়নের ধারণা আমরা বুঝতে পারি। যখন এর বিপরীতমুখী একটা অবস্থা কোনো অর্থনীতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তখন আমরা সেই অবস্থাকে বলি অবশিল্পায়ন। অর্থাৎ যখন জাতীয় আয়ের শিল্পজ অংশ কমে যায় বা স্থির থাকে, অথচ কৃষিজ অংশ বাড়তে থাকে বা বৃদ্ধি পায়, বা অন্যান্য ক্ষেত্র থেকে জাতীয় আয় বৃদ্ধি পায়, তখন আমাদেরকে ভাবতেই হয় ওই অর্থনীতিতে বা ওই দেশে অবশিল্পায়ন হয়েছে। অর্থাৎ শিল্পায়নের বিপরীতমুখী যে অবস্থা, তাকেই আমরা বলছি অবশিল্পায়ন বা বিশিল্পায়ন, যাকে ইংরেজিতে বলা হয় ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখন অবশিল্পায়ন ও দেশীয় শিল্পে
সম্পর্ক ঠিক কি রকম ছিল? এই আলোচনায় আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষে ঔপনিবেশিকরণ প্রক্রিয়ার সাথে সংযুক্ত ছিল অবশিষ্ট। আমরা যে হাইপোথিসিস বা অনুধারণার উপর দাঁড়িয়ে এই সমগ্র অধ্যায়টি অর্থাৎ কলোনিয়াল ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বিষয়টি আমাদের চিন্তা চেতনায় স্থান দিলাম, তাতে করে ভারতে ঔপনিবেশিকরণ প্রক্রিয়া ব্যতীত যেমন অবশিল্পায়ন সম্ভব হতো না, আবার অবশিল্পায়ন না হলে ঔপনিবেশিকরণ প্রক্রিয়াও সম্পূর্ণ হতো না। অর্থাৎ ঔপনিবেশিকরণ এবং অবশিল্পায়ন এই দুই ধারণা একে অপরের পরিপূরক হিসেবে ভারতবর্ষের ক্ষেত্রে কাজ করছে। এক্ষেত্রে আমরা ঔপনিবেশিকরণ বলতে বোঝায় ভারতীয় অর্থনীতিকে ইংল্যান্ডের অর্থনীতির অধীনে এনে একটা উপগ্রহ অর্থনীতি বা স্যাটেলাইট ইকোনমি হিসেবে গড়ে তোলা, যা বিশ্ব পুঁজিবাদের অঙ্গ হয়ে, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অঙ্গ হলেও তা ছিল লেজু সাম্রাজ্যবাদী অর্থনীতির সেবা করে। এবং এই প্রক্রিয়ায় দেশের ভেতর অভ্যন্তরে নিজের অর্থনীতিকে স্বাধীন করে গড়ে তোলা বা বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ঔপনিবেশিক অর্থনীতির হাত ধরে ভারতবর্ষে পুঁজিবাদী তৎপরতা লক্ষণ দেখা গেলেও তা ততদূর পর্যন্ত বাজার অর্থনীতির সঙ্গে সংযুক্ত করে থাকে যতদূর পর্যন্ত সে বিশ্ব পুঁজিবাদের আঙ্গিনায় সাম্রাজ্যবাদী ইংল্যান্ডকে সাহায্য করতে পারে। অর্থাৎ
দেশের অভ্যন্তরে উন্নয়নের প্রতিবন্ধী শক্তিগুলিকে সক্রিয় রাখে আর উন্নয়নের উদ্দীপক শক্তিগুলিকে দমিয়ে রাখে। কাজে অবশিল্পায়ন বলতে আমরা প্রতিযোগিতার মুখে দাঁড়িয়ে পুরনো ক্ষয়িষ্ণু শিল্পগুলির পতন বুঝি না। অবশিল্পায়ন বলতে বুঝি শিল্পায়নের একটা বিপরীত প্রক্রিয়া, যা দেশের আর্থসামাজিক ব্যবস্থার উপর এমন ধরনের পরিবর্তন আনে যে সেই দেশের উন্নয়নের নিজস্ব উপাদানগুলি কাজ করতে পারে না। উন্নয়নের স্বয়ং প্রসিত অর্থাৎ নিজস্ব দিকগুলির সমাবেশ উপনিবেশে সম্ভবপর হয় না, বরং উন্নয়নের স্বয়ং সীমিত উপাদানগুলি শক্তিশালী হয়ে ওঠে এবং অনুন্নয়নের প্রক্রিয়াটি স্থায়িত্ব লাভ করে। বিদেশি শাসনে এই আর্থসামাজিক পরিবর্তন ঔপনিবেশিকরণের প্রক্রিয়াকে আরো দ্রুততার সঙ্গে প্রতিষ্ঠা করে। এর থেকে বোঝা যায় অবশিল্পায়নের ধারণা দেশীয় শিল্পের ধারণার উপর কি জাতীয় প্রভাব ফেলে এবং তাদের মধ্যে কি জাতীয় সম্পর্ক তৈরি হয়। এমনকি ঔপনিবেশিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের শিল্পকে যেমন সুরক্ষা প্রদান করা যায়, তেমনি আবার শিল্পকে ধ্বংসের দিকেও ঠেলে দেওয়া যায়। বাংলার ম্যানচেস্টার হিসেবে খ্যাত ঢাকা, যা ঢাকায় মসলিন এর জন্য বিখ্যাত ছিল। যদিও আমরা বাংলার ম্যানচেস্টার এই কথাটা বলি, কিন্তু ঢাকা যখন তার সুবর্ণ যুগে ছিল তখন ম্যানচেস্টারের অস্তিত্বও ছিল না। কোথায় যেন একটা ইউরোপীয় তকমায় প্রাচ্যকে প্রতিনিয়ত বেঁধে ফেলার চেষ্টা করা হয়। ইউরোপীয়রা বারংবার বাংলার ম্যানচেস্টার ঢাকার কথা উল্লেখ করে। কিন্তু এই কথাটির মধ্যে দিয়ে কোথায় যেন তাদের প্রভুত্ববাদী কার্যত প্রতিষ্ঠা করার একটা প্রবণতা বজায় থাকে। যাই হোক, অবশিল্পায়ন ও দেশীয় শিল্পের মধ্যে একটা নিবিড়তম সম্পর্ক
কাজ করেছে। যতই শিল্পের অবক্ষয় হয়েছিল, ততই দেশীয় শিল্প তার গৌরব হারিয়ে পতনের দিকে এগিয়ে চলেছিল। আমরা অনেক সময় সাহিত্যের ছদ্মবেশী বেকারের কথা শুনি। অবশিল্পায়ন প্রক্রিয়ার ফলে কিন্তু এই ছদ্মবেশী বেকার উত্তরোত্তর ঔপনিবেশিক পর্বে ভারতবর্ষে বৃদ্ধি পেতে থাকে। ম্যানচেস্টার, লিভারপুল, গ্লাসগো প্রভৃতি শহরগুলিতে 1750 থেকে 1850 এই সময় পর্বে শিল্পায়নের প্রক্রিয়া যত বৃদ্ধি পেয়েছে, ততই উপনিবেশগুলিতে অবশিল্পায়নের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বাংলার প্রসিদ্ধ বস্ত্র শিল্প, রেশম শিল্প, চিনি শিল্প এই শিল্প সামগ্রীগুলো হারিয়ে যেতে বসেছে। মাদ্রাজের ক্ষেত্রে এ সারদা রাজু, বাংলার ক্ষেত্রে হরিরঞ্জন ঘোষাল, মহারাষ্ট্রের ক্ষেত্রে চৌকসি এবং জ্ঞানসিটি বিহার এর ক্ষেত্রে অমিয় বাগচির গবেষণা দেখিয়েছে যে কিভাবে এই অঞ্চলে শিল্প সামগ্রীর অবক্ষয় অর্থাৎ অবশিল্পায়ন ঔপনিবেশিক শাসনকালে সংঘটিত হয়েছে। মূলত ব্রিটিশ শিল্প সামগ্রীর বাজার সুনিশ্চিত করার তাগিদ এবং ব্রিটেনের শিল্পের কাঁচামাল যোগান দেওয়ার স্বার্থকে সামনে রেখে ভারতে এই অবশিল্পায়নের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাজে অবশিল্পায়ন এবং দেশীয় শিল্পের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা গেছে। দেশীয় শিল্প যতই তার পতনের দিকে এগিয়ে চলেছে, ততই ইংল্যান্ডের শিল্প সামগ্রী ভারতবর্ষে বাজার দখল করেছে। ইতিহাসবিদ ধনঞ্জয় রামচন্দ্র গ্যাডগিল বলেছেন, অবশিল্পায়ন ঘটার ক্ষেত্রে আমাদের
বাবু এবং কালা সাহেবদেরও অবদান কম ছিল না। অর্থাৎ আমাদের রুচি বা ব্যবহারিক জীবনেও আমরা কোথায় যেন সাহেবি অনুকরণ করেছিলাম, অথচ আমাদের গায়ের রং ছিল কালো। দেশীয় শিল্প সামগ্রী চাও বা টিকে ছিল, সেক্ষেত্রে কিন্তু অভিজাত সম্ভ্রান্ত রুচিশীল পরিবারের চাহিদার কারণে। কিন্তু ক্রমাগত রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরিত বা শিফটেড হওয়ার ফলে আমাদের বাবু কালা সাহেবদের ক্ষমতা প্রতিপত্তি হ্রাস পেতে থাকে। ফলে শিল্পী সেই কদর করা লোকের অভাব দেখা যায়। ফলে ঢাকায় মসলিন এখন আর পাওয়া যায় না। উৎকৃষ্ট শিল্প সামগ্রী, তার কারিগরি দক্ষতা আজকাল কার্যত বিলীন হয়ে গেছে। অর্থাৎ ঔপনিবেশিকরণ এবং অবশিল্পায়ন এক সূত্রে গাঁথা। ঔপনিবেশিকরণ যতটা ঝাঁপিয়ে বসেছে, অবশিল্পায়নের মাত্রা ততই বৃদ্ধি পেয়েছে। জাতীয়তাবাদী অর্থনীতিবিদ রমেশচন্দ্র দত্ত, রানা ডে, মদন মোহন মালব্য দেখিয়েছেন অবশিল্পায়নের প্রভাব দেশীয় শিল্পের উপর কিভাবে পড়েছিল। এমনকি ইংরেজ লেখকদের মধ্যেও কেউ কেউ ইংরেজ শাসনের ফলে কিভাবে ইংরেজদের উপর নির্ভরশীল ভারতবর্ষের অর্থনীতি ক্রমাগত তার দেশীয় শিল্প বা শিল্পীকে হারিয়েছিল, সে চিত্র উইনসনের মতো অনেকেই তুলে ধরার চেষ্টা করেছে। ফলে ভারত ক্রমাগত অবশিল্পায়নের মধ্যে দিয়ে দেশীয় শিল্পের খ্যাতি হারিয়েছে। এবং ভারত ঔপনিবেশিক শাসন পর্বে ব্রিটেনের কাঁচামাল উৎপাদনকারী একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার শিল্প সত্তা হারিয়ে কার্যত কৃষি নির্ভর একটা রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। তবে অবশিল্পায়নের প্রভাব দেশীয় শিল্পের উপর কিভাবে পড়েছিল, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে
ঔপনিবেশিকরণের প্রভাব যেভাবে একটা উপনিবেশের উপর পড়ে, অবশিল্পায়নের প্রভাবও দেশীয় শিল্পের উপর ঠিক একইভাবে, একই রকম ভাবে আঘাত সৃষ্টি করে। বাংলার খ্যাতি যে বস্ত্র শিল্প, যে কাঁসা পিতল শিল্প, যে চিনি শিল্প, তা ক্রমে তার শিল্প সত্তা হারাতে থাকে। শুল্কের বৈষম্য চাপিয়ে ভারতীয় দেশীয় শিল্পকে প্রতিযোগিতায় পিছনে ছুড়ে ফেলা হয়। এবং এই প্রতিযোগিতায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গ্রামের সেই শিল্পীরা যারা শিল্প অনুসারী কাজের সাথে বা শিল্প আনুষঙ্গিক কাজের সঙ্গে যুক্ত ছিল। যেমন সুতো কাটার কাজে সঙ্গে যুক্ত মহিলা শিল্পীরা, রং করার কাজের সঙ্গে যুক্ত মহিলা শিল্পীরা, সেই সমস্ত শিল্পীরা তাদের কাজ হারায়, তারা আরো বেশি বেকার হয়ে পড়ে। যদিও তখনও কিছু কিছু তাঁত শিল্পী তাদের খ্যাতির কারণে টিকে ছিল। অনেক সময় গ্রামীণ খদ্দের, দরিদ্র ক্রেতাদের কারণেও তাদের পণ্য সামগ্রী কিছুটা উৎপাদন করতে সক্ষম হয়েছিল। এই সারদা রাজুর গবেষণা মাদ্রাজের ক্ষেত্রে, হরিরঞ্জন ঘোষালের বাংলার ক্ষেত্রে, আর ডি চোকসির গবেষণা মহারাষ্ট্রের ক্ষেত্রে, উত্তর ভারতের ক্ষেত্রে এই বিষয়গুলি তুলে ধরে। কাজেই অবশিল্পায়নের প্রভাব পড়েছিল সর্বস্তরের মানুষের উপর। দেশীয় শিল্পের এই অবক্ষয় পর্বে চাপ বেড়েছিল কৃষির উপর। ফলে কৃষিতে দেখা দিয়েছিল বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা সমগ্র ঔপনিবেশিক যুগ ধরেই লক্ষ্য করা গিয়েছিল এবং কৃষক সমাজ প্রতিবাদের কণ্ঠ নিয়ে হাজির হয়েছিল। তাই অবশিল্পায়নের প্রভাব কেবলমাত্র শিল্প উৎপাদনের বা দেশীয় শিল্পের উপরই পড়েনি, পাশাপাশি এর প্রভাব পড়েছিল কৃষক
সহ সাধারণ সর্বস্তরের মানুষের উপর। আর এইভাবেই ভারতবর্ষ ঔপনিবেশিক অর্থনীতি, স্যাটেলাইট ইকোনমি বা উপগ্রহ অর্থনীতি হিসেবে কাজ করেছে। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।